হ্যালো, সালাম আলাইকুম। আব্বু, তুমি কি আমারে ফোন করছিলে? ওয়ালাইকুম আসসালাম। মানে শ্বশুর বাড়িতে কেমন আছো? আমি তোমার ঠিকঠাক মতো খোঁজ খবরও নিতে পারি না, মোবাইলেও টাকা পয়সা থাকে না, হাতের অবস্থাও তো খুব একটা ভালো না রে মা। কেন আব্বু, হাতের অবস্থা ভালো না কেন? তুমি দোকানে ঠিকঠাক মতো যাও না? যাই রে বাবা, দোকানে তো যাই, আসলে মনে শান্তি না থাকলে যা হয় আর কি। ব্যবসা বাণিজ্য আজকাল একটু ডাল পড়ে গেছে, খুব একটা ভালো না। তা তো জানি। কিন্তু তোমার জামাইরও তো এদিকে হাতের অবস্থা খুব একটা ভালো না। আমি এখানে যে খুব ভালো আছি তাও নেই আব্বু। ঠিক আছে, মা কি হয়েছে? মাকে দেখতে যাব? আর কোন মুখে বা আমি মাকে দেখতে যাব? যাওয়ার মতো কি রাস্তা তোমরা রাখছো? হ্যাঁ রে বাবা, এইভাবে বলিস না। দেখ, তুই আমার একটা বড় মেয়ে, আর তুই এখন যদি এই কথা বলিস, আমরা কোথায় কার উপরে আশা ভরসা করব বল? জামাইকে একটু বড় লোকের ছেলে থেকে বিয়ে শাদী দিলাম, সে জামাইটাও ঠিকঠাক মতো কর্ম করলো না, বাপের ঘাড়ি আর কতদিন এইভাবে তার উপর নির্ভর করে চলা যায় বল? আর আমি জানি রে মা, তুই তোর মায়ের উপরে অভিমান করছিস, তাই না? সেদিন যদি তোর সঙ্গে আমার ওই বিষয়টা ধরা না পড়তো, তাহলে তো তুইও লজ্জা পাতি না, তোর মাও তোকে দুইটা কথা শোনাতো না। এই জন্যই তো তুই আসতে চাস না, আমি এটা তো জানি ভালো করে। তবুও কি আর করার, চলে আয় তোমা। হ্যাঁ, যাবো আব্বু। তবে কালকে না, আগামী পরশু তোমাদের ওখানে আসতেছি, তোমার জামাইয়ের সাথে করে নিয়ে আসবো। আর শোনো, এতদিন পরে তোমার জামাইটা তোমাদের ওখানে যাবে, আমাকে যা তা খাওয়ালেই হবে, কিন্তু তোমার জামাইয়ের জন্য একটু আয়োজন করো। জামাইকে একটু সম্মান করা শেখো। তাকে তো আসলে কিছুই আদর আপ্যায়ন করো না তোমরা। দাওয়াত করেও মাঝে মধ্যে তো খাওয়াই মানুষ জামাইকে, তাও করো না। আর মাকে দেখার জন্য তো আমি যাবই, হাজার হলেও তো মা। মা আমার কাছে আর কি ভুল করবে? আমিই তো ভুল করছি। সেদিন যদি তোমার সাথে ওইটা না হতো, তাহলে কি আর আজকে মায়ের চোখে আমি এরকম দাগি হয়ে যেতাম? বোঝো না তুমি? কিন্তু বাবারে, আমি তো একটা কথা ভাবতেছি মনে মনে, সেটা যে ওকে কি করে বলি। মানে তোর মা আর ককাল, তোর মায়ের শরীরের যে অবস্থা খুব একটা ভালো না। সে কখন যেন দুনিয়া ছেড়ে চলে যায় রে। এখন ভাবতেছি ভবিষ্যতে আমার কি হবে। আর তুই যেহেতু আমাকে মানে পিছনের দিনের কথা একটু ভেবে দেখ, মানে সহযোগিতা করছিলি যেহেতু, তোর মা অসম্ভবে কি আমাকে একটু দেখবি, খেয়াল খুশি করবি? বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? হাব্বু, আবার ওই কথা বলছো তুমি? চুপ থাকো তো, ওই কথা আর বলো না। আর না বলেই বা কি করবা? খুব ভালো লাগেছে তোমার মেয়েকে না? হ্যাঁ, তোমার যদি আমি পেটের মেয়ে হতাম, তাহলে আমার মনে হয় না তুমি এই কথা আমাকে আবারও বলতে। তোমার তো আমি পুষ্ণ মেয়ে। তোমরা তো সারা জীবনে নিঃসন্তান। আমাকে যে পুষে কি ভুলটা তোমরা করছিলে? হ্যাঁ, ভুল করনি আব্বু? না রে বাবা, তোমাকে পুষে ভুল করবো কেন? আর তোমার মা আমাকে সন্তানাদি দিতে জীবনে ব্যর্থ হয়েছিল, তাই তো তোমার এক খালার কাছ থেকে তোমাকে নিয়ে এসে আমরা পুষে লালন পালন করে তোমাকে বড় করে বিয়ে শাদী দিছি। এই যে জীবনের একটা শখ আহ্লাদ তোমার মা আর আমার মনের মধ্যে ছিল, সেটা তোমাকে দিয়ে পূরণ করছি। কেন, তুমি কি আমাদের কাছ থেকে বাবা মায়ের সম্মান পাওনি কখনো? কম পাইছো? না না আব্বু, কম পাবো কেন? আমি কি সেই কথা বলছি? আমি বলতেছি মানে ওই কথাটা, মানে তোমার যদি পেটের মেয়ে হতাম, তুমি আমাকে নিয়ে এই সমস্ত আলাদা চিন্তা ভাবনা করতে না। মানে আমি কি তোমাকে বোঝাইতে পারছি আমি কি বলতে চাইছি তোমাকে? মানে তুমি যে ওই যে মা যেটা দেখে ফেললো তোমার আর আমার ওই বিষয়টা, এটা যদি তোমার পেটের মেয়ে হতাম, তুমি কখনো আমার কাছে কিন্তু এটা চাইতে না। বুঝতে পারছো? আমি সেটা বলতে চাচ্ছি। আবার দেখো না, মা এই যে অসুস্থ, বলতেছো যে মা কখন চলে যাবে, আর তখন তোমার আবার সেবা যত্ন করতে হবে। তো তোমার তো ভিতর থেকে আশা বা লোভ লালস এখনো আছেই, মানে সেটা এখনো মুছে যায়নি। তার মানে তুমি কি চাও যে আবারও সে আগের মতো আমি তোমাকে এই সমস্ত দিই বা সাহায্য করি একটু? হ্যাঁ, আমি মনে হয় বুঝতেছি না, না? হ্যাঁ রে বাবা, বুঝে যখন ফেলেইছো, মনে করো ওইটাই রাইট। আমি তোমার কাছে একটু আশাবাদী, কারণ জানো, আমার খুব ভালো লাগেছে। তুমি আমার পেটে সন্তান হলে অত জোয়ান মাথা হতে না রে বাবা, কারণ তোমার মা তো বেটে মানুষ। আর দেখো না, আমি উঁচু লম্বা, কিন্তু তোমার ওই তোমার যে আসল বাবা মা, তারা অনেক উঁচু লম্বা, হ্যান্ডসাম সবাই। আর তার পেটের মেয়ে বলে কথা, তুমি তুমি তো দেখতে শুনতে একটু শ্যামলা বটে, কিন্তু এই যে উঁচু লম্বা হ্যান্ডসাম, মানে নাদোষ নদোষ গোল ভরা মেয়ে তুমি। তোমাকে যে আমার ওই জামাইটা পাইছে না, সে তো অনেক খুশি গো। সে ইনকাম যাই কম কম করুক আর বেশি করুক, মানে তোমাকে পাওয়ার পরে কিন্তু সে অবশ্যই সুখী হয়েছে। তো তার সঙ্গে কেমন কি থাকছো? সে তোমাকে ঠিকঠাক মতো মানে চালিয়ে নিতে পারে তো, দেয় তো ঠিকঠাক মতো হয় তোমার? দেখ তো জ্বালা দেয় না মানে?
সে কোনো কিছু আমার কাছে কোমলে কি আর আমি এখানে থাকতাম নাকি? ও ইয়ে করে, কিন্তু তোমার মতো না জানো। আসলে এই যে কথায় বলে না যে পুরন চালে ভাতে বাড়ি আব্বু, মানে তোমার মধ্যে যা আছে এটা কি সবার মধ্যে এরকম থাকে? এক একটা মানুষের ধরন এক এক রকম, বোঝো না এটা? ও এক ধরনের আর তুমি এক ধরনের। তবে তোমার এটা আমার ভালো লাগেছে। কারণ কি, মানে প্রথম যেদিন আমার বিয়ের আগের কথা বলতেছি, তুমি আমার সঙ্গে ওই যে মাকে ভেবে, যাই হোক ভুল করেই তো, আমি মনে করি ভুল করে, ইচ্ছা করে না, যাই হয়েছিল সেটা তো আমার সেদিন খুব ভালো লাগেছিল আব্বু। এটা আমি তোকে বোঝাতে পারি না। তোমার ব্যবহারে আমি দারুণ মুগ্ধ হয়েছিলাম। তুমি অত সময় দিয়ে দেখে অত সুন্দর করে যে আমার সঙ্গে ইয়ে করলে, মানে আমার এটা খুব ভালো লাগেছিল আব্বু। আর এই জন্য আমি মনে রাখছি। কিন্তু তুমি বাবা বলে কথা, যতই আমি তোমার পুষ্ণ মেয়ে হই, তাই বলে এই কথা তো আর তোমাকে আমি রিপিট করে বলতে পারি না, বোঝো না? এটা লজ্জার ব্যাপার। আজকে আবার তুমি নতুন করে আমাকে মনে করিয়ে দিতে লাগলে। কি করব বলো? আমার অবশ্য ভালো লাগে। তবে শোনো, মা থাকতে কিন্তু আর নয়, মা যখন থাকবে না তখন পরিপূর্ণভাবে তোমাদের এখানে এসে দু 10 দিন থাকবো আর তোমাকে অ্যাক্টিভ ভাবে সেবা যত্ন করবো। দেখি তোমার কত লাগে। আমি তোমাকে খুশি করার জন্য থাকলাম, যেহেতু আমাকে আর লালন পালন করে এত বড় করছো, তার প্রতিদিন হিসাবে যদি কিছু একটা তোমাকে নাই দিতে পারি তাহলে আর কেমন হলো? বুঝতে পারছো? এই কটা দিন একটু ধৈর্য ধরে থাকো। আর তোমার জামাইকে সঙ্গে করে নিয়ে আসবো। তবে তোমার জামাই কিন্তু আমাকে দারুণ ভাবে সুখী করছে, আমি এখানে অসুখী নেই। মানে এক ফুট কম খাই বেশি খাই, সে বাইরে বাজে আড্ডা দেয় না, সে সময় মতো ঘরে সকাল সকাল ঘরে শোয়, আর আমাকে ঠিকঠাক মতো দেয়। তবে তার চেয়েও যেন তুমি বেশি বাবা, তোমারই ভালো লাগে আমাকে বেশি। এখন তুমি বাবা, ওই যে এখানে তো একটা বাধা, বুঝতে পারছো? তবুও তুমি যখন বলছো, আমি তোমাকে যথেষ্ট সাহায্য করব, বা আগের মতো এই সমস্ত ঠিকঠাক মতো দিব। তুমি এই নিয়ে চিন্তা করো না। দেখো মাকে সুস্থ করতে পারো কিনা, আর যদি না পারো তারপরে তো আমি আসি। ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করো কেন? আরে, চিন্তা করব না, চিন্তা তো একাই আসে যায় মনের মধ্যে। এই, জামাই কি বাড়িতেই আছে না কোথায় এখন জামাই? শুনলাম যে সে নাকি বাইরে ঢাকা না কোনে যায় কাজকর্ম করে খাচ্ছে। কোথায় আছে, বাসায় না বাইরে? এটা তো বললি না। তোমার জামাইয়ের কথা ছাড়ো তো। যে যখন ডাকে তার পিছ পিছে যায়, সে কর্ম করে। বেশ কিছুদিন একটি বাড়িতে ছিল, আজ 1 মাস হলো ঢাকায় আছে। এই যে বলতেছে যে 2 দিনের মধ্যে নাকি কাল পরশু চলে আসবে, এরকম একটা শুনলাম। এই জন্য বলতেছি ওকে সাথে করে তোমাদের বাসায় আসতে যাচ্ছি। আরে বাবা, বলে তো একটা কথা বলার ছিল আমার, বলবো নাকি? হ্যাঁ, বলবে না কেন? বলার জন্যই তো ফোন করছো। আর আমার কাছে বলতে আবার তোমার কোনো মুখে আটকায় নাকি? তুমি সব করতে পারছো, আর এই কথা বলতে তোমার ঢং করতেছো তুমি। বলে বলো, কি বলবা বলো। না মানে আমি বলতেছিলাম কি, জামাই আসার আগেই তোদের বাড়িতে যদি আমি আসতাম একটা বার। মানে আমি বলতে চাইছি এটাই, তোর মা তো আজ 2টা মাস অসুস্থ রে। আমি একদম তার কোনো সেবা যত্ন থেকে বঞ্চিত আছি, কোনো রকম সুখী নেই, খুব অশান্তির মধ্যে আছি। এখন তোকেও তো আর আমি ফোন করে কিছু বলতেও পারি না, তুই এখন পরের বাড়িতে থাকিস, কি হালে আসিস কি না আসিস এটা মনের ভাব না জেনে তো আর কোনো কিছু চাওয়া যায় না, বলা যায় না। এই জন্য বললাম কি, আমি কালকে একটা বার তোদের বাড়িতে আসি না হয়? কেন হঠাৎ কালকে, কোন মতলবে তুমি আসতে চাইছো আগে তাই শুনি দেখি। তুমি আমাকে ডাকতেছো তোমাদের বাড়িতে মাকে দেখার জন্য, আবার তুমি অ্যাডভান্স কালকেই চলে আসতে চাইছো? তোমার উদ্দেশ্যটা কি আগে তাই বলো, তারপরে আমি তোমাকে জানাচ্ছি। না মানে মানে আমি বলতে চাইছিলাম কি, যে আসলে জামাই আসার আগে যদি তুই আমাকে একটু ভালো মন্দ রান্না বান্না করে খাওয়াতি, মানে বুঝতেই তো পারছিস আমি কি বলতে চাইছি তোকে। মানে পূর্বের মতো যদি একটাবার একটু সময় দিতি তাহলে আমার একটু ভালো হতো রে। কারণ এখানে আসলে তো তোর মা থাকবে, সে অসুস্থ, জামাই তোর সাথে থাকবে, তখন তো আর সুযোগ হবে না, বুঝিস না এটা? আর বাবাকে যদি একটু ভালো করে রান্না বান্না করে খাওয়াইতে চাস, বা একটা বেলা যদি ভালো করে আদর আপ্যায়ন করার সুযোগ দাস, তাহলে আমাকে ডাক না, আমি কালকে তোদের ওখানে আসি। মানে জামাই আসার আগেই হয়তো একটা রাত তোর এখানে থেকে আসতাম। মানে বুঝতেই তো পারছিস আমার মনের অবস্থা ভালো নেই রে। পূর্বের মতো যদি আর একটা বার আমাকে একটু সুযোগ দিতি তাহলে মনে হয় ভালো হতো। আমার খুব দরকার জানিস, আমি মানসিক ভাবে একটু ভেঙে পড়ছি, মানে তোর মার অসুস্থতা সব মিলিয়ে আমার মন টন ভালো নেই। যদি একটাবার সুযোগ দিস আর কি, তাহলে হয়তো আমার ভালো হতো। এ এই কথা? হ্যাঁ বাবা, এই কথা। আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি রাতটুকু যাক, কালকে সকাল করে তাহলে তুমি চলে আসো। কারণ তোমার জামাই আসার কথা শুনছি। এখন সে দিনে মানে আসবে কি রাতে আসবে কি পরের দিন আসবে, এর তো কোনো গ্যারান্টি নেই। তুমি এক কাজ করো বাবা, তুমি কালকেই চলে আসো।
আর বাড়িটাও ফাঁকাই আছে। তোমার একটা লাতিন আছে ছোট, আর কি বোঝে ছোট মানুষ। আসো তাহলে আমি তোমাকে দারুণভাবে সেবা যত্ন করব। আমি বুঝতে পারি তোমার মনের অবস্থা বাবা। তুমি আসলে মাকে নিয়ে অনেক কষ্টের মধ্যে আছো। মানে একটা পুরুষ মানুষের বউ যদি অসুস্থ থাকে দিনের পর দিন, তাহলে যে তার মনের অবস্থাটা কি হয়, এটা তো আমি ভালো বুঝতে পারি। তো ঠিক আছে বাবা, তুমি আসো, তোমাকে দারুণভাবে আমারও আসলে দরকার। ও তো আজ একটা মাস নেই বাবা। আমি তো এইভাবে একটা মাসের জন্য আমার এমন কি হয়, আমি তো কালকেই আবার ওকে কাছে পাবো, কিন্তু তোমার তো আর নেই। তুমি সেই কবে আবার তোমার ওই জুটবে সেদিন আবার তোমার। তার যেতে বলতেছি তুমি কালকে আসো, আমি ভালো করে একটু ভালো রান্না বান্না করে আদর প্যান করে তোমাকে খাবো। আর তোমাকে একটু সুযোগ দিব আমি। মানে সেদিনকার চেয়েও সেদিন তো তুমি ভয়ে ভয়ে ছিলে, আর এখন স্বাধীনভাবে সুন্দর করে আমাকে দিয়ে যাবে। আমারও খুব ভালো হবে, আমারও দরকার। জানো তোমার জামাইয়ের সাথে তোমাকে আমার ভালো লাগে, মানে বেশি তুমি অনেক কিছু মেনটেন করে চলতে পারো। আমার খুব ভালো লাগে বাবা, আমার পরাণটা একদম জুড়িয়ে যায় জানো। তুমি দেরি করো না, তুমি যখন মন থেকে চাইছো, তুমি বাবা তুমি চলে আসো কালকে। দেখি একটা রাত একটা দিন তোমাকে আমি আদর আপ্যায়ন করবো, এই সুযোগটা তোমাকে দিব। তুমিও তোমার মনের ইচ্ছাটা পূরণ করো, চলে আসো তুমি। হ্যাঁ রে মা, সত্যি বলছিস তুই? ঠিক আছে, তাহলে আমি আগামীকাল কিন্তু তোদের বাড়িতে চলে আসতেছি। তোর মাকে আমি কিছু বলে আসবো না রে। আমি গন্ধে যাবো এই কথা বলে সোজা তোর বাড়িতে চলে আসতেছি। আর শোন, একটা কাজ করি না হয়, এই বুদ্ধিটা কেমন হয় বলতো? কি কাজ আব্বু? আরে বাবা, আমি বলতেছি কি, আমি না হয় কিছু টাকা পয়সা দিয়ে তোদের সাহায্য করি, আর জামাইকে বল ওর বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে জামাইকে বিদেশ পাঠিয়ে দে। বিদেশ পাঠালে জামাইও তাহলে ইনকাম করে টাকা পয়সা রোজগার করে নিয়ে আসলে ভবিষ্যতে তুই অনেক সুখী হবি। আর এদিকে তোর মায়ের যে অবস্থা, তোকে নিয়ে নয় আমি থাকতাম, মানে তোর বাড়িতেই না হয় যাই থাকতাম, সমস্যা কি ছিল? আমিও চলতে পারতাম। তাছাড়া তো আর আমার কোনো গতি দেখতেছি না কি যে করি এখন। মানে বুদ্ধিটা কেমন হয়, মানে আমি তোকে টাকা পয়সা ওই সাথেই দেবো, মানে জামাইকে বিদেশ পাঠাইলে রাস্তাটা ক্লিয়ার। তাহলে তুই তোর ভবিষ্যৎটাও উজ্জ্বল হবে। জামাই এক কাঁধে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসবে প্রবাস থেকে। আর এদিকে তুই আর আমি একভাবে চলতে পারবো, কোনো মাঝখানে বাধা থাকবে না কেউ। বুদ্ধিটা কেমন হয় বলতো? হুম, বুদ্ধিটা খারাপ না। ও, আজকে তোমার হুঁশ ফিরলো? তোমার জামাই তো সেই আগেই বিদেশ যাওয়ার জন্য তোমাদের কাছে টাকা পয়সা চাইছিল, তখন তো তুমি কিছুই দিলে না। আর এখন নিজের স্বার্থ পাচ্ছে, নিজের প্রয়োজন পড়ছে, ইয়োরছে, আর এখন জামাইকে বিদেশ পাঠাবা না? ঠিক আছে, পাঠাইতে যখন যাচ্ছ, কিন্তু বাবা একটা কথা বলি, তুমি যদি অর্ধেক টাকা দাও আর আমার শ্বশুরকে বলে যদি অর্ধেক টাকা ম্যানেজ করে তাকে প্রবাসে পাঠাইতে পারি, সেখানে তোমার কিন্তু এই টাকাটা দাবি সেবা রাখবে না। তোমার জামাই বাইরে যাক, আর আমাকে একটা কথা দিতে হবে, আমার স্বামীকে তুমি বাইরে পাঠিয়ে দেবা। আমার দায়িত্ব কিন্তু এই দিনের পর দিন আমি ওই স্বামী ছাড়া স্বামী হারা হয়ে থাকবো, এই দায়িত্বটা কিন্তু তুমি পালন করবা। যদি তুমি পারো তাহলে আমি রাজি আছি, তা না হলে আমি কিন্তু রাজি নেই। ওই একদিন থাকবা আর ওই দেখাই করবা না, আসবা না, খোঁজ দিবা না, ওটা চলবে না। তোমার জামাইকে এক সপ্তাহে তুমি বিদেশ পাঠাও, সে আমার জন্য কামাইরুজি করে নিয়ে আসুক, ভালো কথা। কিন্তু আমি তো কখনো আসলে এটা চাইনি যে মনের কাছ থেকে যে আমার স্বামী আমার ছেড়ে বাইরে কোথাও থাকুক। এই যে দেখুন, একটা মাস ঢাকায় গেছে, আমার ভাল লাগে না জানো, ওরে ছাড়া আমার থাকতেই ভাল লাগে না। মানে আমার এক কথায় তোমার জামাইরে প্রত্যেক রাতেই লাগে। আর এই জন্য বলতেছি কি, ওরে যদি প্রবাসে পাঠাও, অ্যাক্টিভ ভাবে তুমি আমার কাছে থাকবা, আমাকে তুমি তোমার জামাইয়ের অভাবটা পূরণ করবা, পারবা না? যদি পারো তাহলে তোমার জামাইকে পাঠাও, ও দেখি বাড়িতে আসুক, ওর সাথে পরামর্শ করে ওকে বিদেশ পাঠানোর বন্ধ ব্যবস্থা করতেছি। তাহলে তুমি বাবা এক কাজ করো, টাকা পয়সা ম্যানেজ করে ফেলো খুব শীঘ্রই। আমার একটা যার নরিয়াস হাজবেন্ড আছে, ও হচ্ছে বিদেশ থাকে, ওকে নেওয়ার কথা বলছিল, কিন্তু আমি টাকা অসম্ভবে বলিনি। তাছাড়া ওই যে স্বামীকে আমি ছাড়তে চাই না। তুমি যদি আমার দায়িত্ব নাও তাহলে তোকে নিশ্চিন্তে আমি ছেড়ে দেবো বাবা। দেখো তুমি টাকা পয়সা ম্যানেজ করতে পারো কিনা। বুদ্ধিটা অবশ্যই ভালোই করছো, নিজের স্বার্থ যখন বাড়ে তখন টাকা পয়সা হাত থেকে বেরোয় না। হ্যাঁ বুঝতে পারি না মনে হয় আমি। হ্যাঁ ঠিক আছে, তুমি ম্যানেজ করো। আর মাকে এই কথা বলো না, মা কিন্তু এটা মেনে নেবে না যে তুমি টাকা পয়সা দিয়ে তোমার জামাইকে বিদেশ পাঠাবা। কারণ মা তোমার সাথে আমার এই পূর্বের ঘটনাটা জানতে পেরে মা কখনোই চাইবে না যে আমি একা থাকি। বুঝতে পারছো? মাথায় রেখো বিষয়টা। আচ্ছা বাবা, তাহলে এক কাজ কর, এই কথা তুই আগে জামাইরে বলিস না। আমি আগে টাকা পয়সা ম্যানেজ করে নিই, তুই তারপরে জামাইয়ের সাথে পরামর্শ করবি, তোর শ্বশুরের সাথে পরামর্শ করে যেটা হয় আমাকে জানাবি। আমি চাইবো আমার জামাই বিদেশ চলে যাক,
আরে মানুষের জামাইরা যায় না, আমার জামাই তো বাড়ি থেকে নড়তেই যায় না তোরে পাওয়ার পর। আব্বু যে কথা বলো না তুমি, ঘোড়ার ডিম, লজ্জা করে না তোমার? হ্যাঁ, এই কথা বলতে? আমি তো কেমন তুমি তো ভালো করেই জানো, নিজে পাইছো এই জন্য টুমটুকি বাজাচ্ছ না। সত্যি আব্বু, তোমার জামাই আমাকে পর পরে না সে চরম খুশি, খুব খুশি। মানে ওর কোল ভরা, তুমি তো পাইছো জানোই তো, যে এইরকম হুষ্টে খুশি নাদুস নদুস কোল ভরা একটা মেয়েকে স্বামী পাইলে কোন স্বামী না খুশি হয় তুমি বলো? অতএব তোমার যদি ভালো লাগেছে, যেহেতু মা অসুস্থ, তোমারও দরকার, আমি তোমার চিন্তা ভাবনা করেই কিন্তু কথাটা বলতেছি। তুমি তোমার জামাইকে পাঠানোর জন্য টাকা পয়সা গোছগাছ করে একদম রেডি হয়ে যাও, খুব দ্রুত ওকে পাঠানোর ব্যবস্থা করো। আর শোনো, ওই 2 দিন সময় দেওয়ার পরে বলবা যে না আমি এখানে তোর সাথে অ্যাক্টিভ সময় দিতে পারতেছি না, ওই এটা সেটা, তখন কিন্তু এটা বললে হবে না। জামাইকে পাঠাবা পাঠাও, কিন্তু আমাকে ও যতদিন বিদেশ থেকে বাড়িতে না আসবে অতদিন আমার সাথে তোমাকে চালিয়ে নিতে হবে এইভাবে। মানে আমি তো আরো তোমার রাস্তা ভালো করে দিচ্ছি বাবা, তোমার পথ খুলে দিচ্ছি, বোঝো না কেন? এরকম সুযোগ কেউ পায় না, আর তুমি পেয়ে হারাও না কিন্তু, এটা আগেই বলে রাখলাম। পারবে তো চালাইতে আমাকে? হ্যাঁ। হ্যাঁ, পারবো না একটা কথা বললি নাকি? এমন করে বলছিস যে কি যেন মগের মূল। আরে তোর বাবা কি বুড়ো হয়ে গেছে নাকি? তোর বাবা তো এখনো ওই জন্মটা রয়েছে। তোর মায়ের চিন্তা ভাবনায় টেনশনে টেনশনে আসলে আমার মানে চিন্তাই বুড়ো করে দিছে। তাছাড়া তো মানসিক ভাবে আমি স্ট্রং আছি রে, ঠিক আছি। শোন, তুই আমাকে এই কথা বলবি না। আজকাল ছেলেপেলেরা যে কেমন কি ওটা আমার জানা আছে। তার চাইতে আমি এখনো অনেক সতেজ সবল আছি, বুঝতে পারলি? তোকে চালিয়ে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক আমার দিচ্ছে, তোকে যথেষ্ট ভাবে আমি চালিয়ে নিতে পারবো রে। তুই এদিক দিয়ে নিশ্চিন্তে থাকতো, জামাইকে বিদেশ পাঠিয়েই দেবো আমি। আর তোকে আমার চাই এক কথায়, বুঝতে পারছিস? ঠিক আছে, দেখা যাবে না। জামাইকে আগে বিদেশ পাঠাও, তোমাদের মুরতটা দেখি, তারপরে বুঝবো না যে কত দূর তোমার মনে চাওয়া। তুমি চাওয়ার মতো চাইলে কিন্তু পাওয়া যায় বাবা। তুমি ভালো করে চাও, তোমার জামাইকে বিদেশ পাঠাও, যদি সাকসেসফুল হতে পারো আমি তো তোমার। এখানে আর সন্দেহ আছে নাকি কিছু? আর মাকে একটু চেষ্টা করো একটু সুস্থ করার জন্য। মা সুস্থ থাকলেও তুমি আমাকে পাবে, বোঝো না কেন? তাই বলে একটা মানুষকে মানে অবহেলা করো না কিন্তু। মায়ের ট্রিটমেন্টের জন্য যদি টাকা পয়সা কিছু লাগে আমিও দিব, মাকে সুস্থ করে তোলো। আর শোনো, মন চাইলে যদি গায়ে বাছুরে মিল থাকে না, ও আধা রাত্রেও অনেক কিছু হয়, বুঝতে পারছো? আমাদের এখানে তুমি আসলে থাকলে সমস্যা কি? পাগল ছেলে, তুমি তোমার জামাইকে আগে পাঠানোর জন্য টাকা পয়সা রেডি করো, আমি এদিকে আলাপ করতেছি। আর তুমি শোনো, কালকে এসে 3-4 বার যা হয় যেটুকু বলাতে জোটে এটুকু এসে থেকে একটু হাসতে মজা করে যাও, একটু ভালো মন্দ রান্না করবো, খেয়ে টেয়ে যাও। তুমি তো আর আমার মুখের মধ্যে লিলে ছাড়োই না, 1 ঘন্টা ধরে রাখো। ঠিক আছে, তো রাখি। আমার মেয়ে আবার ওই দিক থেকে তাকাচ্ছে, আমার ওই তোমার ছোট লাটিনটা, আবার বলবে না কার সাথে কথা বলতেছে না বলতেছে, ওর বাবারে আবার বলেও দিতে পারে। আর শোনো আব্বু, তোমার আশপাশে আবার কেউ নেই তো যে কার সাথে কথা মানে তো আবার, মানে উনি তো আবার মনে করার মাস্টার, নেই তো আবার উনি? আরে না রে বাবা, আমি তো এই যে ফাঁকা মাঠের মধ্যে এসে তোর সাথে মোবাইলে কথা বলতেছি। আমি কি পাগল লাগে যে তোর মায়ের সামনে তোর সাথে কথা বলি? তোর মা আবার কি ভাববে, বুঝিস না এটা? তা শোন, অনেক কথাই তো হলো, আর কথা বাড়াবো না। আগামীকালকে আমি সোজা সকালে তোর বাড়িতে চলে আসছি। তুই কিন্তু রেডি হয়ে থাকবি, আমাকে সুন্দর করে সেবা করার সুযোগ দিবি, বুঝতে পারলি? হ্যাঁ, তা ঠিক আছে, রাখি এখন। আচ্ছা, রেডি হয়ে থাকবো না, আসো তুমি দেখি তোমাকে কতটুকু আমি সেবা করতে পারি দেখবো না, আমারও লাগবে। তুমি এসো, এসে আমার রান্না বান্না খেয়ে যাও, আমার সেবা যত্ন নিয়ে যাও, মনটা একটু হালকা করো। মেয়ে হয়ে বাপের আর কতটুকু সেবা যত্নে করতে পারবো, আসো তারপরেও। তো ঠিক আছে, রাখতেছি, কালকে চলে আসো কিন্তু মিস করো না। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, বাই বাই। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি, মজার গল্প নিয়ে আসবো। ততক্ষণে সবাই তোমার অপেক্ষায় থাকবে, আর ততক্ষণে নিজের স্বাস্থ্যের যত্ন দেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। আব্বা কেমন আছেন আপনি? আছি মাগো, ভালো আছি। তো তুমি তোমার বাপের বাড়িতে চলে গেছো, বাড়িতে আসবা না? না, আমি আর আপনার বাড়িতে যাব না। কেন এবার যাবো আব্বা, আপনি বলুন। আমার শাশুড়িটা ক্যান্সার হয়ে মারা গেল,
আর এই সংবাদ পেয়ে আপনার ছেলে বিদেশ থেকে সেও স্টাক করে দুনিয়া থেকে চলে গেল। এখন আপনার বা আছেই বা কে বলুন? যদি এমন হতো যে আপনার আরো আরো দু একটা ছেলে আছে, হয়তো তাদের সাথেই হয়তো আমি বাকি জীবনটা কোনো একটা ছেলের সাথে কাটাই দিতাম, কিন্তু তাও নাই। তো আপনার শাশুড়ি বেঁচে থাকতে আমার উপরে যেরকম অত্যাচার করতেন, যেরকম যা করতেন, এখন তো আর আমার শাশুড়িই নাই। আর আমি আপনার কাছে কিভাবেই বা থাকবো? আমি তো আপনাকে বিশ্বাসই পাই না, কারণ আপনার চরিত্র যে কতটা ভালো তা তো আর আমার জানাই আছে। বুঝতে পারছেন? আপনি আমাকে সম্পত্তির লোভ দেখান, এটা করেন ওটা করেন, তার বিনিময়ে আপনি আমার কাছ থেকে আসলে যেটা আশা করছেন তা কখনোই সম্ভব হবে না, এটা মনে রাখবেন। মা রে, এতদিন তো তোমার শাশুড়ি বেঁচে ছিল, তো তোমার শাশুড়ি বেঁচে থাকতে তো আমি তোমাকে কোনো কিছু শান্তি মতো বলতেই পারিনি। অত বাধা বিপত্তি আসছে, আর এখন তো সেও দুনিয়া থেকে চলে গেল, আবার তার সঙ্গে আমার ছেলেটাও চলে গেল। এখন বাঁচলাম শুধু তুমি আর আমি আমার সংসারে। এখন তুমি যদি আমার সঙ্গে এরকম করো তাহলে তো আমি একা হয়ে যাবো জীবনে, আমার তো আর কেউ থাকলো না। আর এই বুড়ো বয়সে আমাকে বা কে এত বিয়ে সাথী করবে? তার সে বলছিলাম যদি তুমি আমার সংসারটা ধরে থাকো, বাকি জীবনটা না হয় আমি তোমাকে সাথে করেই কাটাতাম। কারণ বুঝছো মা, তোমার প্রতিও আমার মনটা চায়, বোঝো না এটা? তোমার শাশুড়ি বেঁচে থাকতেই তো আমি তোমাকে কত রকম চেষ্টা করছি কাছে পাওয়ার, তোমার হাতটা ধরার, তোমার কাছে একটু বসার জন্য কত দূর থেকে ফোন করছি। আর এখন তো সে দুনিয়ায় নেই, এখন তো আর কোনো বাধাই ছিল না। তাহলে তুমি যদি বলো এখন যদি আমার সাথে এই বাকি জীবনটা কাটাতে, আমার ধন সম্পত্তি সব অগ্রিম তোমার নামে আমি লিখে দেব, বিনিময়ে তোমাকে আমি শুধু তাই আমার সংসারে তুমি থাকো মা, যাইও না। ও, তাই নাকি? আচ্ছা আব্বা, এইটা বলুন তো, আমি আপনার সংসারে যাই কোন অধিকারে থাকবো? এখন আমার স্বামীও বেঁচে নেই, আমার শাশুড়িও দুনিয়া থেকে চলে গেছে, তো আপনার সংসারে আমি কিভাবে থাকবো, কোন পরিচয়ে থাকবো বলেন? আপনার একটা ছেলেও নেই যে তাকে বিয়ে শাদী করে বাকি জীবনটা কাটাবো, তাও নেই। এখন আপনি আমার সঙ্গে কি পরিচয়ে থাকবেন বলেন? আর আপনার যে চরিত্র, হুম, এটা তো আমার ভালো করে জানাই আছে। আপনি কিভাবে কি করবেন এটা আমার খুব ভালোই জানা আছে। তার চেয়ে আমার বাবা মা আমাকে যেখানে দেয় আমি সেখানেই যাব। তো আপনি আপনার চিন্তা করেন, বুঝছেন আব্বা? আপনি আমাকে বলে যান। আর আপনি যেটা চাইছেন আসলে সেটা আদৌ কি সম্ভব আপনিই বলুন। সমাজের মানুষই বা কি বলবে? আপনি আমাকে যেভাবে চাইছেন এটা কি আদৌ সম্ভব বলুন? আমি আপনার ছেলের বউ, তো আপনি কি আমাকে বিবাহিত জীবনে রাখতে চান? তাহলে সমাজের মানুষ আপনাকে কলঙ্কিত করবে না, আপনাকে খারাপ বলবে না, মন্দ কথা বলবে না? তার চেয়েতে এই বুড়ো বয়সে এরকম না করে আপনি আপনার মতো পথ বাঁচুন। আমি আর ওই সংসারে থাকতে চাচ্ছি না। আমার একটা ছোট বাবু আছে, তারে নিয়ে আমি আমার বাবার বাড়িতেই থেকে যাব, অথবা আমার বাবা মা যদি আমাকে যেখানে দেয় আমি সেখানেই যাব। কারণ আমি তো একেবারেই বুড়ো হয়ে যায়নি, আমার তো সবেমাত্র জীবনযাত্রা শুরু। বুঝছেন আব্বা? এটা মাথায় রাখবেন। আর মন যদি চাই মাঝে মধ্যে আপনি এসে আমাকে দেখে যাবেন। মা রে, এতদিন পর মনে করলাম তোমারে নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দেব, কিন্তু তুমি এসব কি বলছো মা? হ্যাঁ, আমি কত আশা করছিলাম যে তোমার শাশুড়ির জন্য কত আমার ডিস্টার্ব হতো, এখন সে তো আর নাই, আমাকে ডিস্টার্ব করার মতো কোনো মানুষই নাই। আর তুমি যদি আমার সংসারে থাকতে, আমার জীবনের আশা আকাঙ্ক্ষা সবই পূরণ হতো। একটু যদি দয়া হয় মা, তুমি চলে আসো, আমার নাতি ছেলে তার সাথে করে আমার সংসারে আবার ফেরত আসো। তুমি আসলে আমার জায়গা জমি এই বাড়ি যা কিছু আছে সম্পূর্ণ তোমার নামে আমি রেজিস্ট্রি করে দিয়ে তারপরে তোমাকে আমি আমার ঘরে উঠাবো, এটা তুমি আসলে বোঝো। আর যদি তুমি না আসো তাহলে আমি অসম্ভবে এই সমস্ত মালিক কি হবে বলো? এই জন্য বলছিলাম যে এতদিনের মায়া জাল আসলে আমি তো ভুলতে পারি না। তাই তুমি চলে আসো মা, রাগ করো না, অভিমান করো না, আর আমার উপরে আমাকে দোষারোপ করো না। আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি, বোঝো না ব্যাপারটা? তুমি এরকম করো না, চলে আসো, তারপরে আমি তোমাকে যে সম্পর্কে রাখি তুমি সেই সম্পর্কে রাজি হয়ে যাও। হ্যাঁ, আপনি বললেন আর আমি চলে আসলাম ট্যাং ট্যাং করে, তাই না আব্বা? হ্যাঁ, আপনি কি আমার খুব ভালো করে চেনা আছে। আচ্ছা আপনি এটাই বলুন তো, কোন অধিকারে আমি আপনার বাড়িতে যাব, কোন সম্পর্ক যে আপনার কাছে থাকবো? আর আপনি কি সেই শ্বশুর যে আমি আপনার বাড়িতে গেলে
আপনি আমাকে আপনার মেয়ের মতো করে দেখবেন? হুম? আপনাকে আমার ভালো করে চেনা আছে। ও, এখন বাড়িটা ফাঁকা, সব দুনিয়া থেকে চলে গেছে, আর আপনি আমার উপরে এখন এই চান্সটা নিতে চান? হ্যাঁ, এত সহজ হবে না। আর তার চেয়ে ভালো হয় আপনি কোনো সম্পর্কের দরকার নেই, আপনি আমাকে ভুলে যান, আপনার নাতি ছেলেটা আছে তারে দেখে যাবেন। আপনি ওখানে লালাই ভুলে আমাকে বহুত জ্বালাতন করছেন, আর এত ঠকছি না আমি। এখন আমার বাবা মা আমাকে যেখানে দিবে আমি সেখানেই যাব। এসব কথা ছাড়েন তো, যাওয়াটা আর আমার হবে না। আপনি আপনার পথ দেখুন। বাবা রে, তুমি আমাকে এরকম কথা বলতে পারলে? তুমি অসম্ভাবে যে আমার আর কেউ থাকলো না দুনিয়াতে। আমি একমাত্র তোমার উপরে ভরসা করে আছি যে তুমি আমার সংসারটা দূরে থাকো, তোমাকে নিয়েই আমি বাকি জীবনটা কাটিয়ে দেবো। এরকম কথা বলো না রে মা, এরকম বলো না, আমার খুব কষ্ট হয় তোমার এরকম কথা শুনলে। তুমি আসো, এই সপ্তাহের মধ্যেই চলে আসো। তারপরে তুমি যেভাবে থাকবে আমি সেইভাবেই আমি তোমাকে রাখতে চাই। তবুও তুমি আমার চোখের সামনে থাকো তো মা, এরকম রাগ করো না। কি তুমি কি আসতেছো? আচ্ছা আব্বা, এইটা বলুন তো, আমি যদি আপনার বাড়িতে যাই, আপনি এত করে যখন বলছেন, তাহলে আমাকে কোন সম্পর্কে রাখবেন? কারণ আপনাকে তো আমি খুব ভালো করে চিনি, আপনি কি কেমন মানুষ। আর এই জন্যই তো আসলে যাইতে চাচ্ছি না। তাছাড়া তো আমি আমার স্বামীর ঘর দূরে থাকতে চাইছিলাম। যা আপনি যখন এরকম করে বলছেন, তখন তো ওখানে যেয়ে আমার তো যাইতে মন চায়, কিন্তু গেলে আসলে আপনি আমার সঙ্গে ওই পূর্বের মতো যদি আচরণ করেন, তাহলে কিন্তু আমি আগে থেকেই বলছি আমি ওখানে যাব না। আর যদি এরকম করেন, তাহলে কিন্তু মানুষকে ডেকে জানিয়ে দেব, বুঝতে পারছেন? বাবারে, তুমি যেভাবে আমার সংসারে এসে থাকতে চাও আমি তোমাকে সেভাবেই রাখবো। তোমাকে রাজ রানীর সুখে রাখবো আমি। তবুও তুমি চলে আসো। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি আর আগের মতো তোমার সঙ্গে আচরণ করব না, আমি তোমাকে কথা দিচ্ছি রে মা। তুমি যেভাবে চাও। তবে আমি চাইছিলাম যে আহ তোমার শাশুড়ি যখন নেই, সেই দায়িত্বটা তুমি আমার সঙ্গে পালন করবে। মানে বোঝো না এই ব্যাপারটা, কিন্তু তুমি যখন এত করে বলছো, ঠিক আছে, তুমি যেভাবে চাইবে আমি সেভাবে তোমাকে রাখবো। তুমি তবু আসো, আমাকে কষ্ট দিও না রে মা। আব্বা, আমি না হয় এ সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে গেলাম, সবই ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু আপনার মেয়ের মতো করে দেখতে হবে। যদি আপনি পারেন তাহলে আমি যাব। আর যদি মনে করেন যে না, আপনি ঠিক বউয়ের আচরণ করবেন আমার সঙ্গে, তাহলে কিন্তু আব্বা, আমি সমাজের মানুষকে ডেকে সব জানিয়ে দেব। দেখব আপনার এই বুড়ো বয়সে মান সম্মান কোথায় থাকে। এটা বুঝতে পারছেন? এইটা যদি আপনি মানেন, তাহলে আমি যাব। কারণ আমাকে আপনার মেয়ের মতো করে দেখতে হবে। যদি পারেন তাহলে হ্যাঁ, না হলে না বলে দেবেন। আমার বাবা মা আমাকে যেখানে দিবে আমি সেখানেই যাব। তবে আপনার সংসারে গেলে হয়তো কোনো কেউ কিছু মাইন্ড করবে না, যেহেতু ওইটা আমার স্বামীর ঘর, আমার স্বামীর ভিটা বাড়ি, সেখানে তো আমি থাকতেই পারি। তো আপনি যদি আমার সঙ্গে পূর্বের মতো আচরণ করেন, তাহলে তো আসলে আমি আপনার সঙ্গে কাছে যাইব না। কারণ এটা অনেক পাপের কাজ, আল্লাহ ক্ষমা করবে না কখনো, বুঝতে পারছেন? আপনি বাঁচবেন বা আর কয়দিন? এই বয়সটুকু আমি আপনাকে বাবার জায়গা থেকে মানে আদর যত্ন করব, আপনাকে সেবা যত্ন করব, সম্মান করব। আপনি আমাকে মেয়ের চোখে দেখবেন। যদি এইরকম স্বভাব চরিত্রটাকে চেঞ্জ করে আপনি ভালো একটা মানুষ রূপে আমাকে দেখতে পারেন, তাহলে আমি এই সপ্তাহের মধ্যে কথা দিচ্ছি আব্বা, আমি আপনার সংসারে যাব। এটা মাথায় রাখবেন। যদি সম্ভব হয় আমাকে ডাকবেন, না হলে আমাকে বলবেন, আমি আপনার সংসারে যাব না। আপনার যখন মন চায়, আপনার নাতি ছেলেটা আছে, এসে একটু দেখে যাবেন। এই হলো কথা, তাছাড়া সম্ভব না। ঠিক আছে মা রে, জীবনে যা ভুল ত্রুটি করছিলাম তোমার কাছে, তুমি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। আমি আসলে বুঝতে পারিনি। তো আমি তোমার সঙ্গে এরকম আচরণ আর কখনোই করব না, আমি তোমাকে কথা দিলাম। আমি শুধু তোমার শ্বশুর অথবা তোমার বাবা, সেই জায়গা থেকে তুমি আমাকে সম্মান করবা, আর আমিও তোমাকে আমার মেয়ের মতো করে দেখব। বুঝতে পারছো? তো ঠিক আছে, কথা ফাইনাল। তুমি এই সপ্তাহের মধ্যে আমার নাতি ছেলের সঙ্গে নিয়ে আমার বাড়িতে চলে আসো, আর যেন তোমাকে ডাকা না লাগে। বুঝতে পারছো মা? তো ঠিক আছে, ভালো থাকবা, রাখতেছি। ঠিক আছে আব্বা, আজকে আপনার কথা শুনে আমি যে কত খুশি হলাম। আর আমার আসতে কোনো আপত্তি নেই। তো ঠিক আছে, আমি আগামী শনিবারে বাড়িতে চলে আসব।
এই কয়টা দিন একটু দেখে শুনে থাকবেন, নিজের উপরে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার এই গল্পের তৃতীয় পর্বটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর আশায়। ধন্যবাদ। হ্যালো রিহাত। হ্যাঁ মা, বলো, শুনতে পাচ্ছি। এই তোর বড় মামা দাওয়াত করে গেল, তোর বড় মামার ওই ছেলের বিয়ে, যাবি নাকি? না, আমি যাব না, তোমরা গেলে যাও, যে খাওয়া দাওয়া করে চলে আসো, থাইকো না আবার। এই রিহাত শোন, আমি বলছিলাম কি, তোর বাপও বিদেশ চলে গেছে, বাড়িতে তো তোর এই ছোট বোনটা আর আমি আর তুই, তাছাড়া তোর লোক নেই। বলতেছিলাম যে ওখানে গেলে একটু মজা হতো জানিস, 2-3টা দিন একটু থাকলে। ওই যে তোর বড় মামারে উপরতলায়, ওখানে তো একদম ফ্রি ছিল, তুই আমি আর আমার ছোট মেয়েটারে নিয়ে ওখানে না হয় থাকতাম। ওখানে একটু কাজ ছিল রে। এই বাড়ির মধ্যে তোর কাছে আমি কোনো কিছু সুযোগ পাচ্ছি না, বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি তোকে? আরে বাবা, তুমি যেটা চাইছো এটা তো তুমি বাড়িতেও পারো, পারো না? তুমি তো ইতিপূর্বে একদিন দিলে, আর সুযোগ হচ্ছে না কেন? তুমি তো সুযোগ করো না। আরে বাবা, তোর ছোট চাচি আমাদের একই বাড়ির মধ্যে থাকে, তাহলে আমি কখন তোকে নিয়ে এই সমস্ত করবার সুযোগ পাবো বল? আমার ভীষণ দরকার জানিস। তোরা বাস 3টা বছর বিদেশ থাকলো, তো আমি এই অবস্থায় পড়ে আছি। এখন শোন, তুই আমার বোনের ছেলে, তোকে মানুষ করে এত বড় করছি, পেটের ছেলে হলে আর এই কথা কি বলতাম, তাই বল? এই জন্য বলতেছি কি, যে এখানে তো সুযোগ হয় না, রাত্রেও একটু আমার ঘরে বা ওরা ফলো করে, বুঝিস না? তুই আমার একটা যুবক ছেলে, তারপর এতটা মাইন্ড করতো না। যদি তুই আমার পেটের সন্তান হতি, কখনো এই ধরনের মনে করতো না। ওরাও তো জানে তোকে আমি লালন পালন করে বড় করছি, এই জন্য তো ওরা আমাকে তোকে ফলো করে, বুঝতে পারছিস? আর আমিও যে বুড়ো বলে এক কথা ছিল, আমিও তো তোর ইয়াং মা, বুঝিস না? এই জন্য বলতেছিলাম কি, যে তোর বড় মামাদের বাসায় গেলে, ওই যে উপর আমরা গেলেই তো ওখানে যদি 2-1 দিন থাকি, উপরেই জায়গা দেয়, তো তোর এই ছোট বোনটা দে আর তোরে নিয়ে ওখানে উপরে থাকতাম। ও ঘুম আসলে তারপরে তুই আমাকে সুন্দরভাবে 1-2টা দিন যাই পারতি, একটু সুখ দিতি, মজা দিতি, পারবি না এটা? হ্যাঁ, বাড়িতে থাকতে সাহস পাও না, আবার বড় মামার বাসায় যেয়ে সুযোগ নিচ্ছ না। এই প্ল্যানই করতেছো বসে বসে। দেখো, তোমার যেটা ভালো হয় তুমি যা বলো তাই করব। কিন্তু শোনো, ওখানে আবার কেউ বুঝে ফেলবে না তো? ওরে পুকা ছেলে, না না, কেউ কিছু বোঝার মতো অবস্থানই নেই। আমি ওখানে তোর বড় মামাদের বাসায় যখনই যাই, ওরা আমাকে উপরতলায় ওই ওই রুমটাতেই থাকতে চাই, বুঝতে পারলে? আর তোকে নিয়ে যখন যাব, আমরা তো জনসংখ্যায় 3 জন হব, তখন ওরা আমাকে ওখানেই থাকতে দিবে। ওদের বাড়িতে যতই অনুষ্ঠান হোক আর যাই হোক, ওই রুমটাতে আমি থাকি, আমি গেলে কেউ থাকে না, বুঝিস না? আমি তো ওই বাড়ির মেয়ে। না মা, আমি আসলে আমার মন চাচ্ছে না। তুমি ওই বেশি সময় ধরে আমারে থাকতে দাও না, আমার ভাল লাগে না। অল্পতে আমার হয় না, বুঝতে পারছো? আর ওই সাইড দিয়ে করতে দাও না, এটাও আমার মন ভরে না। আমার খুব মন চাই তোমার দোনো সাইড দিয়ে আমার চলাফেরা করতে, বুঝতে পারছো? কি রে, এত শখ জাগছে মনে তোর? আরে আমি কি তোকে কখনো নিষেধ করছি? তোর যখন যেরকম মনে হয় তুই তাই করবি, তুই তো ঠাই পাস না, আমার দোষ দিস কেন? তোর বাবাও এরকম বলতো রে, তারপরে হঠাৎ একদিন সে এরকম শুরু করছিল, তারপরে আমি খুব কষ্ট পাইছিলাম মনের কাছে জানিস। সেদিন থেকে আর ভাবলাম যে না, এই রাস্তায় না, সোজা পথে হাঁটতে হবে। তারপরে সেদিন থেকে তোর বাবা আমার কথা মতো আর ভুল করতো না। আবার তোর মনে হয় এরকম সব যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে চাইবি আমি তোকে সেইভাবে আদর পান করবো, সেইভাবেই দেবো। তবে শোন, আমার একটা জিনিস ভালো লাগে রে বাবা, তুই অনেক সুন্দর করে মানুষের সঙ্গে আচরণ করতে পারিস, ভালো ব্যবহার করতে পারিস। আর তোর মা তোর ব্যবহারে দারুণ মুখ ধরে, তুই এত সময় ধরে করতে চাস, আর অত সুন্দর, ওইটা তোর অত মোটা বড়, আমি আসলে ভাবতেও পারিনি জানিস। তোর বাবারও আসলে কোনোদিন এরকম আমি দেখিনি বা পাইনি, মানে অনেক মোটা বড়, আর খুবই ভালো লাগে আমার জানিস। আমার একদম পরানটা জুড়ায় যায়, আমি সুখের সাগরে বাঁচতে থাকি, মানে দারুণ লাগে আমার। এই জন্যই তো তোকে নিয়ে তোর মামার বাড়িতে যাওয়ার খুব শখ জাগলো রে। চাইলাম যে অনুষ্ঠান বাড়িতে ওই সুযোগে উপরে যখন থাকতাম, মানে মন ভরে তুই আর আমি ফুর্তি করতাম, বুঝতে পারলে? এটা একটা সুযোগ ছিল। আর এখানে তো আমার বাড়ি ভর্তি আমরা 3জন ফ্যামিলির হলো, তোর ছোট চাচি ওই যে পাশের রুমে থাকে, ওরা তো তোকে আমাকে সবসময় চোখে চোখে রাখে, বুঝিস না? আবার একটু থেকে একটু হলে তোর বাবারে ফোন করে আবার বলে টলে না দেয়, বুঝিস তো সব। আচ্ছা মা, ওই ছোট চাচি ওইভাবে থাকে কেমনি করে? একটা মাত্র বাচ্চা নিয়ে পড়ে থাকে, আবার ওই কাকাও বাপের সাথে বিদেশ চলে গেল,
তাহলে ছোট চাচির কোনো রিয়াকশন হয় না? তুমি যেরকম করতেছো এরকম ছোট চাচির কি কোনো কিছু পাও? যদি এই ধরনের কোনো সম্ভাবনা থাকে তাহলে আমাকে বললো, তোমাদের দুজনকেই আমি দায়িত্ব নেব, বুঝতে পারছো? আমার ছোট চাচিকে খুবই ভালো লাগে, দেখো না একটু আমার জন্য। এই বোকা ছেলে, কি বললি তুই? হ্যাঁ, আমাকে আগে শেষ কর। আগে মায়ের পর্ব শেষ না করে উনার চোখ গেছে ওইদিকে। আমি কি উঠছে কম রে? আরে আমারে ফাড়লে তোর মতো দুইটা হয়, আর তুই তোর চাষির দিকে আগেই নজর দিলি। আমি কি কম কিসে বল? আমি তোকে দারুণ ভাবে সুখী করবো, বুঝতে পারলি? তুই যেভাবে চাইবে, চিৎকার উপর তোর মনের যত বাসনা আছে সব আমি তোর পূরণ করবো। দেখ না, আমি তোর ঠিকঠাক মতো হাত খরচের টাকা দিই, তোর ঠিকঠাক মতো ঘোরাফেরা করিস। আবার তুই যখন যেভাবে আমাকে চাস, এই যে ঘুরতে ঘুরতে মুখের মধ্যে টপ করে ঠোঁটটা মুখের মধ্যে নিয়ে এই যে খাস, দেখিস, ফেলফেল করে তাকায় থাকিস, আমি তোকে কখনো নিষেধ করছি, বাধা দিছি? আমার পিছন থেকে এসে এই যে চাপটে চেপে ধরিস, এই যে জড়াতে আদর করিস, এই যে এই সমস্ত কাজ করিস বাসার মধ্যেই হঠাৎ হঠাৎ করে, সেগুলিকে আমি তোকে কখনো নিষেধ করছি? আর যে তুই হঠাৎ করে তোর চাষির দিকে চোখ বুলালি, তোর চাষি যদি এরকম কখনো ভাবে বা এরকম কোনো কিছু আমি যদি দেখি, তখন তো চাষিরেও দিয়ে তোর থেকে একবার ই করে নেবো, বুঝতে পারলি? দেখবো না তুই কতবার পারদর্শী ছেলে হয়েছিস, খুব বাহাদুরি শিখছিস না? আগে আমার সাথে ইয়ে করে নে, তারপরে পরে হবে, বুঝতে পারলি? আমারে আগে ইয়ে করা নেই, চাষির দিকে নজর দেয়। জানিস না তোর বাবা বিদেশে আছে, আমি কত কষ্টের মধ্যে আছি? আর এইটা তো তুই এখন বড় হয়েছিস, তুই এটা সামলা দিবি। আমি তোর পারে ভরসা করে আছি রে। তোর ওটা সেদিন নিয়ে আমার খুব ভালো লাগছে, বেশ বড়, এই জন্য আরো আমি পছন্দ করি, বুঝতে পারলি? তুই আমাকে পড়ান পরে আগে আমার আরে শেষ কর, তারপরে দেখবো পরেরটা পরে। খবরদার কোনো দিক যেন উল্টা পাল্টা নজর টজর না দেয় তোর। শুধু তুই শুধু আমার হয়ে থাকবি। তোকে পাওয়ার জন্য তোর মামার বাড়িতে যাই সুখ নিতে যাচ্ছি, বুঝিস না এটা? আর ওখান থেকে ঘুরে আসলে বাড়িতেই তুই আমাকে দিবি। যা, রাত্রিরে চুরি করে হলো তুই আর আমি থাকবো। মা, এই কথাটা তোমার ভালো লাগলো, কারণ তোমার যখন হয়ে যাবে তখন তো তুমি চাষিকে একটা বার আমাকে সুযোগ দিতেই পারো। আমি শুধু তোমার মুখের দিকে চাই, কিছু বলতে পারি না। আর শোনো, তোমার কত লাগবে, যত লাগবে আমি ততই তোমাকে দেবো, আমার ভান্ডার কি কম আছে নাকি? তবে আমি বলি কি মা, শোনো, ওই মামার বাড়িতে আর কয়দিন বেড়াতে যাওয়ার উছিলায় নয়, একদিন দুদিন, তারপরে তো বাড়িতে এসে আর তুমি আমাকে এই সমস্ত সুযোগই দাও না, শুধু ভয় পাও ওই ছোট চাষিরে। ওইসব কিচ্ছু না, নিশি রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন না হয় তোমার রুমে একটু ডাক দিলেই তো আমি যেতে পারি, আমি বাড়ির ছেলে না? ওরে আমার সোনা, আমার দান, এ পাগল, তোর ছোট বোনটা আমার কাছে থাকে না, তুই বুঝিস না এটা? তারপরে আমি চাই কি যে এই রুম থেকে আমি তোর রুমে যাব, তাহলে তোর রুমটা তো ফাঁকা, আর এই রুমে তোর ছোট বোন থাকে, ওখানে আমার হয় নাকি? আর তোর কাছে গেলে কত সুন্দরভাবে একটা সুযোগ হয় কথাবার্তা, দুইটা কথাবার্তা বলার জন্য। পাঁচদণ্ড বসে বসে দুইটা কথা বললাম, তুই আমাকে সুন্দর করে লাইট জ্বালিয়ে দেখলি, আমি তোকে সেজে গুজে আমার সমস্ত কিছু খুলে খালে দেখালাম, ছোট বড় তুই তো সবই ভালো করে নেড়ে চেড়ে দেখিস। আর এটা তোর একটা অভ্যাস, আমিও জানি। আমি তোকে এই সমস্ত কিছু দেখাবো, তোর মনটা যখন দারুণ ভাবে উৎফুল্ল খুশিতে নেচে উঠবে, চাঙ্গা হবে, তখন তুই আমাকে মন ভরে করবি, বুঝতে পারলি? দারুণ ভাবে আমাকে সেবা করবি। আর এটা জানিস আমার খুব ভাল লাগে রে, কারণ কি তোর একটা জিনিসে আধুনিকতা তোর মধ্যে আছে, তুই অনেক রকম আইটেমে অনেক রকম ভাবে আমাকে দিস, সেইটা আমার কাছে খুব ভাল লাগে। তো এই জন্যে তোর কাছে আমার বারবার মানে থাকতে ইচ্ছে করে, কিন্তু তুই তো আমাকে বলিস, কিন্তু আমি তো আসলে পারি না রে, তো এই ছোট চাষিটার জন্য। কিন্তু এবার আর ওইভাবে করবো না বাড়িতে আসলে, এবার তো চল তোর মামার বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে যাওয়াই হবে। তাহলে তুমি কথা দিলে আমার সোনা জান। ওমা, তাহলে তুমি কথা দিছে তো যে এবার কিন্তু বাড়িতে এসে তুমি আমাকে সবকিছু দেবে? ওই পরের বাড়ি আর আসায় আর কয়দিন, অত ফাঁক ফকর অত খোঁজা যায় না। আমি যেটা বললাম গভীর রাত্রে হবে, বুঝতে পারছো? আমার লক্ষ্মী সোনা, কেমন করে পাগল ছেলেটা আমার। আচ্ছা নে, তাই হবে, একটু দেখে শুনে থাকিস, তাই হবে। তোকে দিয়ে আমি জীবনটা পার করে দেবো, তোর বাপ বিদেশ থেকে যেদিন আসবে, আর আমি চিন্তা করি না, এখন তুই তো বড় হয়ে গেছিস, বুঝিস না? তো ঠিক আছে, তোর ছোট বোনটা আবার এদিকে আগায় আগায় আসতেছে লুকিয়ে লুকিয়ে, তো রাখতেছি, পরে আবার ফোন দিস। ওকে মা, ঠিক আছে। তো বন্ধুরা, আমার ছেলে আর আমার এই সংলাপটি তোমাদের কেমন লাগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমি মোহাম্মদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই তোমরা আমি মোহাম্মদ চ্যানেলের সাথেই থাকবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আব্বু, তুমি কি অফিসে আছো এখন? হ্যাঁ রে মা, কেন, কিছু বলবা তুমি? না আব্বু, ওই যে সকালবেলা তুমি আম্মুর সঙ্গে যে আচরণটা করে গেলে, এই জন্য বলছিলাম যে তুমি আসলে অফিসে আছো না কোথাও গেছো।
আচ্ছা মা, একটা সত্যি করে কথা বলো তো। কি বাবা, বলো তুমি। গত রাত্রে যে আমি বাইরে থেকে মানে এলোপাতাড়ি হয়ে আসলাম বাসায়, এসে দেখি মানে কারেন্ট নেই, ঘরটা অন্ধকার। তো তুমি তো তোমার আম্মুর পাশেই শুয়েছিলে। আসলে তুমি এটা ঠিক করে বলো তো, মানে কোন সাইডে তুমি শুয়েছিলে আর কোন সাইডে তোমার আম্মু শুয়েছিল, এইটা আমাকে বলো। আমি বলবো না কেন, কি হয়েছে আগে তাই বলো আমাকে। বলবো না, যাও। না রে বাবা, একটু বলো না প্লিজ। এটাই তো ফ্যাক্ট। এই জন্য তোমার আম্মুর সঙ্গে আমার দুইটা কথা সকালবেলা অফিসে আসার আগে হয়ে গেছে। তুমি তো বুঝতেই পারছো কি হয়েছে আসলে। বাবা, তুমি যেখানে ঘুমাও যে বালিশে, ওই বালিশে আমি ঘুমাইছিলাম, হয়েছে তো। হ্যাঁ। এখন বোঝো গা কি হয়েছে। আমি এটা বলতে পারবো না। বলো কি রে বাবা, তাহলে তো সর্বনাশ। আমি এ কি করলাম? আমি তো ভাবছিলাম যে ওখানটাই তোমার মা ঘুমাইছে। আর আমার তো আসলে অতটা খেয়াল ছিল না যে কে কোথায় ঘুমাইছে, অন্ধকার ঘর, আসলে বুঝে উঠতে পারিনি। তো তুমি কিছু মনে করো না তোর বাবা, কিছু মনে করো না। আচ্ছা বাবা, তুমি আগে এইটা বলো তো, মা আর আমাকে তুমি ব্যবধানটা খুঁজে পাও না কেন, এইটা বলো। মারে, তোর মার চেয়েও যেন তুই জোয়ান হয়ে উঠছিস, এই জন্য তো আসলে বুঝে উঠতে পারি না। আর তুই তো এখন আর ছোট নেই, ভার্সিটিতে পড়াশোনা করিস, বড় হয়ে গেছিস, মোটাসোটা হয়ে গেছিস তোর মায়ের মতোই। তাই তোর মা আর তোকে আলাদা করে কখনো আসলে বুঝে উঠতে পারিনি আমি, এটাই প্রবলেম। তো আসলে আমি মনে হয় মিস্টেক করে ফেলছি, তাই না রে বাবা? যেমন তেমন মিস্টেক করছো নাকি বাবা? অস্বাভাবিক মিস্টেক করা করছো। এটা কি বুঝতে বুঝতে পারছো তুমি বাবা? হ্যাঁ। কেমন মিস্টেক করছো? শোনো বাবা, আমি আসলে এটাতে কিছু মনে করিনি, কারণ আমারও খুব ভালোই লাগছিল। কিন্তু আমি চুপ করেছিলাম। কি করে আমি তোমাকে এইটা বলবো, নিষেধ করবো বলো, যখন হয়েই গেছে। তো বাবা, আমি বলি কি, যে তুমি আমাকে মাঝে মধ্যে এরকম আপ্যায়ন করতে পারো না সুন্দরভাবে? আমার তো খুব ভালোই লাগলো বাবা তোমার ব্যবহারটা। এত সুন্দরভাবে তুমি এভাবে পারো। না জানি আমার মার সুখ কত কপালে, আমার মা সারাটা জীবন এতটা সুখী আমি কল্পনাও করতে পারিনি। আমি একটা দিনে যা বুঝলাম বাবা, না করো না। মাঝে মধ্যে যেন কারেন্ট যায় আর আমি যেন মার কাছে এরকম শুয়ে মাকে পাহারা দিই, তাহলে আরেকটা দিন ভুল করলে আমারই ভালো হবে, কার কি, হ্যাঁ? বাবারে, এর জন্য আমি দুঃখিত, তুমি কিছু মনে নিও না। আর এই জন্য তো সকালে অফিসে আসার আগে তোমার মা আমাকে বারবার যেন কি যেন রেগে রেগে বলছিল। তো এই জন্য আমি আসলে মুখটা ভার করে অফিসে চলে আসছি, মন মেজাজ ভালো ছিল না রে বাবা। তুমি তো বোঝোই, আসলে আমি ভাবতে পারিনি যে তোমার সঙ্গে আমার এটা হয়ে গেছে। যাই হোক, মিস্টেক হয়েছে, তুমি কিছু মনে নিও না। আর নেক্সটের জন্য এই ধরনের না হয়, বুঝতে পারছো? ওইসব কথা আমি শুনবো না। ও হো। আমি তোমাকে যখন আবার বলবো, তুমি যদি আমার কথায় রাজি না হও, তাহলে আমি এই কথা মানুষের জানাই দেব, হয়েছে তো। হ্যাঁ। কে রে বাবা, বললাম তো ভুল হয়েছে, তাতে কি ক্ষমা করা যায় না? না বাবা, আমি তোমাকে ক্ষমা করব একটা শর্তে। যদি তুমি আরেকটি দিন আমাকে এরকম করে দাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। দেখো বাবা, আমার ভীষণ ভালো লেগেছে বাবা, তোমাকে বলবো যে কি করে বোঝাইতে পারছি না। সেদিনের ওই কথা আমার বারবার মনের মধ্যে ভেসে ওঠে, তখন যে আমার কতটা ভালো লাগে তুমি জানো না বাবা। এই জন্য বলতেছি, আমার কি দোষ? তুমি মিস্টেক করছো করছো, তাতে কি হয়েছে? আল্লাহ যা করে ভালোর জন্যই হয়। আমি এই জন্যই তো বলতেছি, আমি তোমার একটা ডাঙ্গুর মেয়ে। আমি যদি বাইরে আমার বন্ধু বান্ধব দিয়ে আড্ডা দিই, সেটা কি ভালো দেখাবে তুমিই বলো? এই জন্য বলতেছি, তোমার সঙ্গে যখন একবার আমি ফ্রি হয়েই গেছি, তো কোনো কথা বলতে তো আর বাধা নেই। তো এই জন্য তোমার কাছে আমার অপেক্ষা বাবা। দেখো, অত বড় আমার এত ভালো লাগেছে, এত সুন্দর তুমি করো, আমার খুব ভালো লাগেছে বাবা। প্লিজ আর একটা দিন তুমি আমাকে একটু সময় দাও না, আমার খুবই ইচ্ছে করতেছে জানো, আমার খুব ভালো লাগেছে। আসলে জীবনে কখনো এরকম অনুভূতির মধ্যে পড়িনি তো, তাই আসলে মনটা চাইছে। আর শোনো, আমি না তোমার একটাই মেয়ে, কলেজে লেখাপড়া ভার্সিটিতে লেখাপড়া করি, আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা কোনটা তুমি অপূরণ রাখছো বাবা বলো? আর তুমি এটা আমার পূরণ করবে না, তা কি হয়? ওইসব কোনো কথা চলবে না কিন্তু। আমি যখন যেটা বলবো তোমাকে শুনতে হবে, তাহলে কিন্তু আমি সত্যি মায়ের সঙ্গে তোমার আবার মানুষের সঙ্গে তোমার ঝামেলা পাকিয়ে দেবো। আমার ওই সমস্ত কোনো কথাই তোমার আমি শুনবো না রে। তুমি আমার কথা রাখবে, আমার লাগবে, বাস।
তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, হয়েছে তো? হ্যাঁ। তাহলে এক কাজ করো বাবা, তোমার মা, তুমি আর আমি চলো কক্সবাজার যেয়ে একটু বেড়াই আসি, বেড়াইলে মনটা ভালো থাকে। ও, এর মধ্যে আবার মাকে টানছো কেন? মা বাসায় থাকবে, শুধু তুমি আর আমি কক্সবাজার যাব। যদি রাজি থাকো তাহলে ডেট করো, চলো যাই কক্সবাজার দে, তুমি আর আমি বেড়াবো। তাহলে কি হবে বুঝতে পারছো তো এখন, নাকি তোমাকে আরো বুঝাইতে হবে? হ্যাঁ। তাহলে আমাকে তোর এতটাই ভালো লাগেছে মা, তো কক্সবাজার গেলে তো 3 দিনের আগে ফেরা হবে না। তো এই 3টা দিন আসলে তুই কি কি করতে চাস, তোর মনের কি আশা আমাকে বল তো মা। বাবা, আমি আসলে কক্সবাজারে এই জন্য তোমার সঙ্গে যাইতে চাচ্ছি, আমরা যদি 3-4টা দিন কক্সবাজার থাকি তুমি আর আমি, তাহলে কি হবে একবার ভাবতে পারছো? আমরা তো আলাদা ফ্ল্যাটে থাকবো না, একই ফ্ল্যাটে একই রুমে থাকবো, তাই না বাবা? তখন আমার যেটা আসলে প্ল্যান করছি আমি, যে তোমাকে নিয়ে আমি তোমার কাছে যেটা আশা করছি তোমার কাছ থেকে নেব, বা তুমি আমাকে একটা বার লোভ দেখিয়ে দিছো না, এইটা আমি ওখান থেকে হাসিল করব, মানে আমার এটা লাগবেই। আর 3টা দিন কন্টিনিউ এটা যখন মন চাইবে, যত খুশি আমি তোমার কাছ থেকে এটা আশা করি আমি নিব। আমার খুব ভালো লাগছে বাবা, এই জন্য তো তোমার সঙ্গে আমার দূরে কোথাও যাইতে মন চাচ্ছে। আর তুমি যখন নিজে মুখে এটা বলছো, অবশ্যই আমি যাব, তুমি দিন করো। তবে মাকে নেব না, মা গেলে তো আমার হবে না, বুঝতে পারছো? এই জন্য বলছি। আর শোনো বাবা, তুমি মায়ের সঙ্গে বাসায় এসে সুন্দর আচরণ করো, ভালোভাবে কথা বলো, মাকে পুতিয়ে পাঠিয়ে বাড়িতে দেখে যাব। তারপরে কক্সবাজার শুধু তুমি আর আমি বেড়ানোর কথা বলে যায়, দারুণ ভাবে ঘুরে ফিরে প্রকৃতি দেখে আসবো। আবার পাশাপাশি আমারও হবে। দেখো, কিছুদিন পরে তো আমি পরের বারে চলেই যাব, আমার বিয়ে শাদী দেবে না তুমি, সারা জীবনকে আমি তোমার সংসারে পড়ে থাকবো বাবা। তো তখন তো আমার পরের সংসার করতে গেলে যাতে সমস্যা না হয়, এদিক দিয়ে তুমি ক্লিয়ার করবা। মানে আমি এদিক দিয়ে পাকা হতে চাই, বুঝতে পারছো? কারণ এই বিষয়ে তুমি আমাকে একমাত্র এ বিষয়ে হেল্প করতে পারবা। আমার দারুণ লেগেছে বাবা, আর তোমাকে যে কি করে বলি। আর সে যত বড় জোয়ান মতো ছেলেই আসুক না ভবিষ্যতে আমার হাজবেন্ড হয়ে, মানে তার কাছে আমি কখনো হার মানতে রাজি নেই। মানে সংসার করতে যা যা লাগে তুমি আমাকে সব শেখায় দেবে। আর তুমি আমার সঙ্গে বিগত দিনে যা হয়েছে, এটা আমি বারবার তোমার কাছ থেকে পেতে চাই, যতদিন আমার বিয়ে শাদী না দাও তুমি, বুঝতে পারছো? এই জন্যই তো একটু সুযোগ খুঁজছি বাবা, সুযোগের অপেক্ষায় আছি। কক্সবাজার গেলে তোমার আর আমার তো মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। কত সুন্দর সময় কাটবে না সেখানে, কত সুন্দর ভাবে বেড়াবো, ওই সমস্ত করব। আমারও ভালো লাগছে। হ্যাঁ, অত বড় মানে লোভ কার না লাগে তুমিই বলো? আমি তোমার কাছ থেকেই মানে সবকিছু শিখতে চাই বাবা। প্লিজ একটু আমাকে নিয়ে বেড়াও, নতুন কিছু দেখাও, পাহাড় পর্বত, জায়গা, জমি, নদী। এই যে কক্সবাজারে যাব, কত কিছু দেখার আছে। আর শুধু তাই না, সেখানে গেলে মনটা ভালো হবে, প্লাস পাশাপাশি আমার আর তোমারও হবে। আচ্ছা, একটা প্রশ্ন করি বাবা, ভুল করে তোমার সঙ্গে আমার যা হয়েছে হয়েছে, এটা ভুলে যাও তুমি। সত্যি করে বলো তো, মানে তোমার সেই রাতের ওই মানে মিস্টেক করা ঘটনাটা মানে আসলে তোমার কাছে কেমন লেগেছে? তোমার মনের অনুভূতিটা কি? তুমি তো একটাবারও আমাকে জানালে না, আমি তো শুধু বলে যাচ্ছি তোমাকে। বাবা রে, আমারও তো খুব ভালোই লাগেছিল। আসলে সেই দিন আমি বুঝতে পারিনি যে হঠাৎ করে আমার এত ভালো লাগছে কেন। এখন পরে বুঝলাম যে হ্যাঁ, আসলে মিস্টেক করছি। যাই হোক, আমারও ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। কিন্তু আমি কি করে বলি বলো, আমি না তোমার বাবা। আমি যদি তোমাকে এই কথা আবার নিজে অফার করে আবার বলি, এটা কি আমার মুখে মানায়? তুমিই বলো। এই জন্য বলছিলাম যে কোনো কিছু না হয় না হোক, এখন তুমি যেহেতু ছাড়ছই না, তো চলো যাক, আমারও ভালোই হবে। এখন তুমি যদি নিজে মুখেই এত করে চাইছো, সেখানে তো আর আমি না করতে পারি না। দেখো বাবা, জীবনে কোনো কিছু তোমার আশা অপূরণ আমি রাখিনি। তোমার লেখাপড়া করার ক্ষেত্রে, পোশাক আশাক, যখন যা তোমার ইচ্ছা হয়েছে সব ইচ্ছা আমি পূরণ করছি। তো এটা আর জীবনে বাকি রাখবো কেন, এটাও পূরণ করব। ঠিক আছে, তাই হবে। আচ্ছা বাবা, তাই হবে, তাহলে দারুণ হবে। আমি তো এটাই চাচ্ছি। শোনো বাবা, মাকে কিন্তু ম্যানেজ করবে। আর এই সপ্তাহের মধ্যেই তুমি চেষ্টা করো যাবার জন্য। আমার আর দর্শ হয়েছে না, আমার কিন্তু যাওয়ার জন্য মনটা একদম খুশিতে উৎফুল্ল হয়ে উঠছে বাবা, জানো? কি করে যে তোমাকে বুঝাই, আবার কবে তোমাকে আমি পাবো এই দিন গুনছি বাবা। তো ঠিক আছে, তুমি অফিস থেকে ফিরে আসো, তারপরে বাসাতে এসে আবার আলাপ করা যাবে। তো এখন রাখি। ওকে বাবা, আমি বাসায় ফিরে কথা বলবো। রাখতেছি, আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা, আমার বাবা আর আমার এই সুন্দর সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে একটা লাইক দেবে, শেয়ার করে তোমার বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আগামীকাল সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে নিজের যত্ন নিয়ে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।